শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। অর্থনীতির প্রায় সকল সূচক পতনের মধ্যেই বিশাল প্রবৃদ্ধি সরকারি ঋণের। ব্যাংক থেকে লাগাম ছাড়া ঋণ 1 বছরে প্রবৃদ্ধি 30%। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। পুরো মার্চ মাস জুড়ে থাকছে বাঙালিয়ানার বিশেষ আয়োজন অগ্নিঝরা মার্চ। দেখতে চোখ রাখুন বাঙালিয়ানায়। বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ 1971। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগন বিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল 1971-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণ গণনায় আজ 31 মার্চ 1971 বুধবার। পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা ও নির্যাতন থেকে বাঁচতে লক্ষাধিক শরণার্থী বিভিন্ন পথে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ ব্যারিস্টার আমিরুল ইসলামকে সঙ্গে নিয়ে এদিন মেহেরপুর সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিদর্শক গোলক মজুমদার তাজউদ্দিন আহমদ ও ব্যারিস্টার আমিরুল ইসলামকে গার্ড অব অনার দিয়ে স্বাধীন রাষ্ট্রের প্রতিনিধির মর্যাদায় গ্রহণ করে। ঢাকায় কারফিউ সকাল থেকে বিকেল পর্যন্ত শিথিল রয়েছে আগের দিনের মতোই। ডেমরা আর কেরানীগঞ্জের পথে শহর ছেড়ে গ্রামে ছোটা মানুষের ঢল থামেনি। 4 দিন ধরে কল্যাণপুর ব্রিজে অবাঙালিদের নৃশংস তৎপরতা কমেনি, বরং বিভিন্ন এলাকা থেকে মানুষ ধরে এনেও এখানে জবাই ও গুলি করে হত্যা করে লাশ খালে ফেলে দেয়া হচ্ছিল। কুষ্টিয়ার স্থানীয় জেলা স্কুল প্রাঙ্গণ, ওয়ারলেস কলোনি আর পুলিশ প্রাঙ্গণে উপস্থিত ইপিআর পুলিশ ও জনতা বিকেল 4:30 পাকিস্তানি বাহিনীর ডেল্টা কোম্পানির সৈন্যদের অবস্থানে হামলা চালায়। জয় বাংলা ধ্বনিতে উদ্বেল জনতার সমুদ্র আর অব্যাহত গুলিবর্ষণ ডেল্টা কোম্পানির প্রতিরোধ অল্প সময়েই ভেঙে দেয়। সকাল 7টায় হালি শহরের কাঁচা সড়ক জংশনে পাকিস্তান সেনাবাহিনীর একটি ব্রিগেড আর্টিলারি ট্যাঙ্ক সহ ইপিআর ব্যুহ ভেদ করে হালি শহরের দিকে অগ্রসর হয়। এ সংঘর্ষে পাকিস্তান বাহিনীর গুলিতে বেশ কিছু ইপিআর সদস্য শহীদ হন। বেলা 2টো নাগাদ চট্টগ্রাম ইপিআর সদর দপ্তর হালি শহরের পতন ঘটে। বিমান হামলার পর এদিন স্বাধীন বাংলা বেতারের কর্মীরা কালুরঘাট ট্রান্সমিটার ভবনের 1 কিলোওয়াট মোবাইল ট্রান্সমিটারটি তুলে ট্রাকে করে কালুরঘাট ত্যাগ করেন। এদিনে আরও 2টি দৈনিক পত্রিকা প্রকাশ পায়। একটি সরকারি প্রেস ট্রাস্টের মালিকানাধীন দৈনিক পাকিস্তান ও অপরটি ব্যক্তি মালিকানাধীন দৈনিক পূর্বদেশ। প্রতিটি পত্রিকা প্রকাশিত 4 পৃষ্ঠার কাগজে কেবলই পাকিস্তান সরকার, প্রেসিডেন্ট ইয়াহিয়া ভুট্টো আর সেনাবাহিনীর স্তুতি সংবাদ প্রকাশ করে। দেশের সার্বিক অর্থনীতি বিবেচনায় নিলে 1 বছরে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে সরকারি ঋণে। বিশেষত ফেব্রুয়ারির নির্বাচনের আগে বিপুল পরিমাণ ব্যাংক ঋণ নিয়েছে সরকার। রপ্তানি সহ বাকি খাতগুলোর প্রবৃদ্ধি নেতিবাচক। ফলে দেশের ভবিষ্যৎ অর্থনীতি বড় ধরনের শঙ্কার মুখে রয়েছে। ব্যাংক খাতে আমানত প্রবৃদ্ধির হারও 10% সীমাবদ্ধ। সম্প্রসারণ নয়, বরং সংকোচনের মুখে রয়েছে কর্মসংস্থান সৃষ্টি। অর্থনীতির মৌলিক সূচকগুলোর নাজুক পরিস্থিতির মধ্যেও সরকারের ঋণ বাড়ছে তীব্র গতিতে। গত বছরের জানুয়ারির তুলনায় চলতি বছরের জানুয়ারিতে 1 বছরের ব্যবধানে সরকারের ব্যাংক ঋণ প্রায় 30% বেড়েছে। যদিও একই সময়ে দেশের বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি 6% ঘরে। অর্থাৎ গত 1 বছরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির তুলনায় সরকারি ঋণ বেড়েছে 5 গুণ।
এর আগে ২০২৪-২৫ অর্থবছরেও সরকারি ঋণের প্রবৃদ্ধি ১৫% সীমাবদ্ধ ছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারি শেষে দেশের ব্যাংক খাত থেকে সরকারের নেয়া ঋণের স্থিতি ছিল ৪,৩৪,৩৬১ কোটি টাকা। চলতি বছরের জানুয়ারি শেষে তা ৫,৬৩,১৯৩ কোটি টাকায় ঠেকেছে। সেই হিসাবে এক বছরের ব্যবধানে সরকারের ঋণ স্থিতি বেড়েছে ১,২৮,৮৩২ কোটি টাকা। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ২৯.৬৬%। দেশের ব্যাংক খাত থেকে সরকারের বাড়তি ঋণ নেয়ার প্রবণতা আরও তীব্র। সাধারণত প্রতি সপ্তাহের রোববার ট্রেজারি বিল এবং মঙ্গলবার ট্রেজারি বন্ডের নিলাম অনুষ্ঠিত হয়। কিন্তু অর্থ সংকটে থাকা সরকার আগামী ১ এপ্রিল বুধবারও ৯১ দিন মেয়াদী বিলের বিশেষ নিলাম ডেকেছে। ওই দিন বাজার থেকে ৫,০০০ কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২৯ মার্চ ট্রেজারি বিলের মাধ্যমে সরকার ৮,২৫০ কোটি টাকা ঋণ নিয়েছিল। এর মধ্যে ৯১ দিন মেয়াদী বিলের মাধ্যমে ৩,৫০০ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে, যার সুদ হার ছিল ৯.৭৮%। একই দিন ১৮২ দিন মেয়াদী বিলের মাধ্যমে ২,৫০০ কোটি এবং ৩৬৪ দিন মেয়াদী বিলের মাধ্যমে ২,২৫০ কোটি টাকার ঋণ নিয়েছে সরকার। বৈশ্বিক সংকট ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় দেশে আবারও মহানগরী এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে সরকার। তবে করোনাকালের মতো পুরোপুরি অনলাইন নির্ভর না হয়ে অনলাইন ও অফলাইন মিলিয়ে সমন্বিত বা ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ৩১ মার্চ মঙ্গলবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ঢাকা মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধান এবং শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন সশরীরে ক্লাস পরিচালনার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি বা মিশ্রণ শিক্ষণ বলতে প্রথাগত সশরীরে শ্রেণীকক্ষের পাঠদান ও ডিজিটাল বা অনলাইন প্রযুক্তির সমন্বয়কে বোঝায়। এতে শিক্ষার্থীরা আংশিক সময় শ্রেণীকক্ষে উপস্থিত থেকে পাঠ গ্রহণ করবে এবং পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও পাঠদান চলবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের জানিয়েছেন হরমুজ প্রণালী মূলত বন্ধ থাকলেও তিনি ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান শেষ করতে প্রস্তুত। এতে করে জলপথটির ওপর তেহরানের নিয়ন্ত্রণ দীর্ঘায়িত হতে পারে এবং এটি পুনরায় চালু করার জটিল কাজ ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হতে পারে বলে প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন। সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প ও তার সহযোগীরা বিভিন্ন বিষয় বিবেচনা করে দেখেন এই সংকীর্ণ নৌপথটি জোরপূর্বক উদ্ধার করার মিশনটি তার নির্ধারিত ৪ থেকে ৬ সপ্তাহের সময়সীমাকে ছাড়িয়ে যাবে। ফলে ট্রাম্প সিদ্ধান্ত নেন যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হবে ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে দুর্বল করা এবং চলমান সংঘাত ধীরে ধীরে কমিয়ে আনা। একই সঙ্গে মুক্ত বাণিজ্য পুনরুদ্ধারে তেহরানের উপর কূটনৈতিক চাপ অব্যাহত রাখা। কর্মকর্তারা জানান যদি সেই প্রচেষ্টা ব্যর্থ হয় তবে ওয়াশিংটন ইউরোপ এবং উপসাগরীয় অঞ্চলের মিত্রদের ওপর চাপ দেবে যাতে তারা এই প্রণালী পুনরায় খোলার নেতৃত্বে থাকে। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানির বাজারে অস্থিরতা চলছে। দাম বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। এর মধ্যেও জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার। টানা দ্বিতীয় মাসের মতো জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। তাই এপ্রিলেও জ্বালানি তেলের দাম বাড়ছে না। আগের দামেই বিক্রি হবে পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিন। এর আগে জানুয়ারিতে প্রতি লিটারে ২ টাকা ও ফেব্রুয়ারিতে আরও ২ টাকা করে কমানো হয়েছিল জ্বালানি তেলের দাম। বিপিসি সূত্র বলছে বর্তমানে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ১০০ টাকায়। বর্তমান আমদানি মূল্যের সঙ্গে সমন্বয় করা হলে ডিজেলের দাম হবে প্রায় ২০০ টাকা। দাম না বাড়ানোয় ১ মাসে ৫,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে সরকারকে। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের বিশাল ব্যয়ভার মেটাতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি ডোনাল্ড ট্রাম্প আহ্বান জানাতে পারেন বলে ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। ৩০ মার্চ সংবাদ সম্মেলনে ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট এই তথ্য জানান। তিনি বলেন ১৯৯০ সালের উপসাগরীয় যুদ্ধের মতো এবারও মার্কিন মিত্রদের কাছ থেকে যুদ্ধের অর্থ আদায়ের বিষয়টি প্রেসিডেন্টের বিশেষ বিবেচনায় রয়েছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ইরানের বিরুদ্ধে এই সামরিক অভিযানের খরচ আকাশচুম্বী। যুদ্ধের প্রথম ৬ দিনে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে $১১.৩ বিলিয়ন।
১২তম দিনে এই ব্যয় বেড়ে দাঁড়ায় $১৬.৫ বিলিয়ন। যুদ্ধের ৩১তম দিনে এই অঙ্ক কয়েকশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে পেন্টাগনের গোলাবারুদ মজুত করতে এবং ইরানের সামরিক অভিযান অব্যাহত রাখতে হোয়াইট হাউস ইতিমধ্যে কংগ্রেসের কাছে $২০০ বিলিয়ন অতিরিক্ত সামরিক বাজেট চেয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। নারী উদ্যোক্তাদের জন্য বিশেষায়িত অরেঞ্জ বন্ড নীতিমালা হওয়ার পর প্রথমবার অনুমোদন পেল বেসরকারি ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান সাজেদা ফাউন্ডেশনের বন্ড। এই বন্ড বাজারে ছেড়ে বিনিয়োগকারীদের কাছ থেকে ১৫৮,৫০,০০,০০০ টাকা তোলার অনুমোদন পেয়েছে সাজেদা ফাউন্ডেশন। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩০ মার্চ সোমবার কমিশন সভায় এই অনুমোদন হয়। ১ থেকে ৩ বছর মেয়াদী এই বন্ড রূপান্তরযোগ্য নয়। শতভাগ নগদায়নযোগ্য এ বন্ড অরক্ষিত ও অরেঞ্জ জিরো কুপন বন্ড। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। আসন্ন ফুটবল বিশ্বকাপ দমন-পীড়নের মঞ্চ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ৩০ মার্চ সোমবার প্রকাশিত হিউম্যানিটি মাস্ট উইন শীর্ষক প্রতিবেদনে ফিফা ও আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোকে সমর্থক, খেলোয়াড় ও স্থানীয় জনগণের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। ১০৪টি ম্যাচের ৭৫%ই আয়োজন করছে যুক্তরাষ্ট্র। অ্যামনেস্টি বলছে, ট্রাম্প প্রশাসনের আমলে দেশটি এখন মানবাধিকার জরুরি অবস্থায় রয়েছে। গণবহিষ্কার, নির্বিচারে গ্রেফতার এবং আধা সামরিক ধাঁচের আইস অভিযান এই উদ্বেগের কারণ। এমনকি আইসের ভারপ্রাপ্ত পরিচালক গত মাসে বলেছেন, সংস্থাটি বিশ্বকাপের সামগ্রিক নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হবে। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।